প্রিয় শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর অর্থনীতির দ্বিতীয় পত্র লেকচার 1-এ তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সঙ্গে আছি আমি, সুমা মণ্ডল, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আজ আমরা পড়ব অর্থনীতির দ্বিতীয় পত্রের 5ম অধ্যায়। আমাদের আজকের পাঠ শিরোনাম খাদ্য নিরাপত্তা, ফুড সিকিউরিটি। এই লেকচারের পরবর্তীতে পাঠদান শেষে শিক্ষার্থীরা তোমরা যা যা জানবে, অর্থাৎ এই পাঠের শিক্ষণফল হচ্ছে খাদ্য নিরাপত্তার ধারণা ব্যাখ্যা করতে পারবে, তোমরা খাদ্য নিরাপত্তার দিকগুলো বিশ্লেষণ করতে পারবে, খাদ্য নিরাপত্তার ব্যবস্থায় বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ ব্যাখ্যা করতে পারবে। এখন আমরা আলোচনা করব খাদ্য নিরাপত্তা অর্থাৎ ফুড সিকিউরিটি। খাদ্য নিরাপত্তা কি? খাদ্য নিরাপত্তা ধারণাটি কিন্তু বেশ প্রাচীন একটি ধারণা। প্রাচীনকালে কি হতো, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভিক্ষের আশঙ্কা থাকার কারণে তখন খাদ্য মজুত করে রাখা হতো সেই দুঃসময়ের জন্য। গত শতাব্দীর 70 দশকের মাঝামাঝি সময় খাদ্য নিরাপত্তা ধারণাটি আনুষ্ঠানিকভাবে রূপ লাভ করে এবং এই খাদ্য মজুদ ধারণাটি থেকেই কিন্তু খাদ্য নিরাপত্তা ধারণাটি এসেছে এবং এটি কিন্তু বর্তমানে জাতীয় পর্যায়ে একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখো তাহলে এখানে খাদ্য নিরাপত্তা বলতে কি বুঝছি, যে নির্ভরশীল স্বাস্থ্যসম্মত খাদ্যের পর্যাপ্ত যোগান যা ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে বিদ্যমান থাকে, তাই হচ্ছে খাদ্য নিরাপত্তা। তাহলে আমরা কি বলতে পারি, সারা বছর খাদ্যের অবাধ সরবরাহ থাকবে এবং সাথে সাথে খাদ্যের গুণগত মান বজায় থাকবে। তাহলে এটি হচ্ছে খাদ্য নিরাপত্তা। বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন খাদ্য সম্মেলনে দেখা গিয়েছে যে খাদ্য নিরাপত্তার বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখন দেখো খাদ্য নিরাপত্তা কয় প্রকার, কয় ধরনের খাদ্য নিরাপত্তা? 2 ধরনের। কীরকম? গৃহগত বা পারিবারিক খাদ্য নিরাপত্তা এবং অন্যটি হচ্ছে জাতীয় খাদ্য নিরাপত্তা। পারিবারিক খাদ্য নিরাপত্তা বিষয়টি প্রতিটি পরিবারের পর্যাপ্ত খাদ্য সংগ্রহের সক্ষমতার উপর নির্ভরশীল। এর মাধ্যমে কি হয়, পরিবারের প্রতিটি লোক সর্বদা স্বাস্থ্যবান এবং কর্মক্ষম থাকার জন্য যে পরিমাণ খাদ্য তাদের প্রয়োজন, সেই প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করতে পারে। অন্যদিকে জাতীয় খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায়? সারা দেশের জনগণের জন্য যথেষ্ট প্রয়োজনীয়, অবাধ এবং মানসম্মত খাদ্য সংগ্রহের সামর্থ্যের উপর নির্ভরশীল জাতীয় খাদ্য নিরাপত্তা। এখন খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য 3টি প্রধান বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলো কি কি? দেখো, প্রথমটি হচ্ছে একটি পরিবার ও গোটা জাতির প্রয়োজনীয় মোট খাদ্যের প্রাপ্যতা। দ্বিতীয়টি হচ্ছে স্থানভেদে এবং ঋতুভেদে খাদ্য সরবরাহের যুক্তিসঙ্গত স্থায়িত্ব এবং তৃতীয়ত নির্বিঘ্ন এবং মানসম্মত পরিমাণ খাদ্যে প্রত্যেক পরিবারের ভৌত, সামাজিক ও অর্থনৈতিক অবাধ অধিকারের নিশ্চয়তা। খাদ্য নিরাপত্তার দিকসমূহ। দেখো, খাদ্য নিরাপত্তা দারিদ্র্য দূরীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। শুধু খাদ্য নয়, পর্যাপ্ত স্বাস্থ্যকর পুষ্টি সমৃদ্ধ খাদ্য। এখন খাদ্য নিরাপত্তার 4টি দিক রয়েছে। 4টি দিক কি কি? 1, নিশ্চিত দিকসমূহ বা পরম দিকসমূহ, তারপর সামাজিক প্রাতিষ্ঠানিক দিকসমূহ, ব্যবস্থাপকীয় দিকসমূহ এবং অবস্থা সম্পর্কিত দিকসমূহ। দেখো, আমরা এখন আলোচনা করব খাদ্য নিরাপত্তার যে নিশ্চিত দিকসমূহ রয়েছে এগুলো নিয়ে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত যে দিকসমূহ রয়েছে সেগুলো কিন্তু আবার 2 ভাগে বিভক্ত, বাস্তব নির্ণায়ক এবং সময়গত নির্ণায়ক। বাস্তব নির্ণায়ককে আবার
তিন ভাগে ভাগ করা হয়েছে: খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা, খাদ্যের ব্যবহার। আর অপরদিকে সময়গত নির্ণায়ক হচ্ছে প্রকৃতি ও মানবসৃষ্ট দুর্যোগ। এখন আমরা আলোচনা করব বাস্তব নির্ণায়ক নিয়ে, অর্থাৎ খাদ্য নিরাপত্তার যে বাস্তব নির্ণায়কগুলো রয়েছে সেগুলো নিয়ে। বাস্তব নির্ণায়কগুলো কোন কি কি? খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা, খাদ্যের ব্যবহার। খাদ্যের প্রাপ্যতা কি? খাদ্যের প্রাপ্যতা বা পর্যাপ্ততা তখনই অর্জন করা যাবে যখন পর্যাপ্ত খাদ্য উদ্বৃত্ত হিসেবে থাকবে, খাদ্যের চাহিদা অপেক্ষা যোগান বা উৎপাদন অধিক হবে। অর্থাৎ খাদ্যের প্রাপ্যতা বলতে ব্যক্তি ও পরিবারের চাহিদার প্রেক্ষিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রাপ্তিকে বোঝানো হয়। খাদ্যের প্রাপ্যতার কিছু নির্ধারক রয়েছে, যেমন মোট দেশজ উৎপাদন, মজুদ, নিট আমদানি, বৈদেশিক সাহায্য, নিট বৈদেশিক বাণিজ্য ইত্যাদি। দেখো, মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন কিভাবে খাদ্য প্রাপ্যতার নির্ধারক? দেখো, কোনো দেশের মোট দেশজ উৎপাদন অধিক হলে খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। এক্ষেত্রে যদি দেশের জাতীয় সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায়, বিনিয়োগ বৃদ্ধি পায়, সহজলভ্য কৃষি উপকরণ ভর্তুকি প্রদান, পর্যাপ্ত সংরক্ষণ ও গুদামজাতকরণ ব্যবস্থা ইত্যাদি থাকে, তখন এগুলোর উপরে মোট দেশজ উৎপাদন নির্ভর করে। এবং অধিক উৎপাদন যদি হয় তখন খাদ্য প্রাপ্যতার যে ঝুঁকি থাকে সেই ঝুঁকি হ্রাস পায়। মজুদ। দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে অন্যান্য দেশেও মোট খাদ্যের মজুদের উপর কোনো দেশের খাদ্যের প্রাপ্যতা নির্ভর করে থাকে। অর্থাৎ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে খাদ্যের মজুদ যদি অধিক হয় তাহলে খাদ্যের যোগানও বৃদ্ধি পাবে, তখন খাদ্য প্রাপ্তি তুলনামূলক সস্তা এবং সহজলভ্য হবে। নিট আমদানি। অভ্যন্তরীণ উৎপাদন স্বল্পতার কারণে বা চাহিদা বৃদ্ধির ফলে কোনো দেশের নিট খাদ্য আমদানি অধিক হলে তখনও, যদি নিট আমদানি বেশি হয় তখনও খাদ্যের প্রাপ্যতা বা যোগান বৃদ্ধি পাবে। বৈদেশিক সাহায্য। দরিদ্র এবং উন্নয়নশীল দেশের ক্ষেত্রে কি হয়, যখন প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ হয় তখন কিন্তু বিদেশ হতে সাহায্য আসে, অর্থাৎ বৈদেশিক সাহায্য আসে। এর ফলেও কিন্তু খাদ্য প্রাপ্তি ঘটে থাকে। নিট বৈদেশিক বাণিজ্য। কোনো দেশের আমদানি অপেক্ষা রপ্তানি বৃদ্ধি পেলে সঞ্চয় ও মূলধন গঠন বৃদ্ধি পায়, বিনিয়োগ এবং উৎপাদনও বৃদ্ধি পায়। সুতরাং কি হচ্ছে, নিট বৈদেশিক বাণিজ্য খাদ্যের প্রাপ্যতাকে প্রভাবিত করছে। খাদ্যের ক্রয়যোগ্যতা। বাস্তব নির্ণায়কের আরেকটি দিক হচ্ছে খাদ্যের ক্রয়যোগ্যতা। খাদ্যের ক্রয়যোগ্যতা কি জিনিস? এটি হচ্ছে এমন একটি অবস্থা এবং যখন দেখা যাচ্ছে যে প্রতিটি পরিবার বা ব্যক্তি পর্যাপ্ত সম্পদ থাকবে তারা তাদের প্রয়োজনীয় ক্যালোরি ও পুষ্টিকর খাদ্যের সংস্থান করতে পারবে। তবে পর্যাপ্ত খাদ্য সরবরাহ ব্যক্তি বা পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে না যদি না জনগণের মধ্যে খাদ্য উৎপাদন ও বিপণনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্বাস্থ্যসম্মত খাদ্য ক্রয়ের সামর্থ্য না থাকে। বিভিন্ন অনিশ্চিত অবস্থার কারণে মানসম্পন্ন খাদ্যের ক্রয়যোগ্যতা থাকে না দরিদ্র লোকজনের ক্ষেত্রে। সেগুলো কীরকম? যেমন উৎপাদনের জন্য নিজেদের জমির স্বল্পতা থাকলে, ঋণ প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত হলে, খাদ্য মূল্য যদি বেশি থাকে, সরকারি বেসরকারি সাহায্যের অভাব থাকলে, জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় সম্পদের স্বল্পতা ইত্যাদির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশের প্রান্তিক বা যে দরিদ্র জনগোষ্ঠী রয়েছে তারা খাদ্যের ক্রয়যোগ্যতা হারায়। খাদ্যের ব্যবহার। বা খাদ্যের উপযোগিতা।
খাদ্যের উপযোগিতা বা ব্যবহার বলতে কি বোঝানো হয়? মানুষের শরীরের সামর্থ্য অনুযায়ী উপযুক্ত খাদ্য গ্রহণ এবং হজমের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হওয়াকে বোঝানো হয়। অর্থাৎ খাদ্যের ব্যবহার বলতে খাদ্যের গুণগত মান বজায় রেখে প্রয়োজন মতো সুষম খাদ্য গ্রহণ, যার মাধ্যমে যথাযথ পুষ্টি লাভ হয়। এর মধ্যে যে সকল বিষয় অন্তর্ভুক্ত তা হলো সুষম খাদ্য গ্রহণ, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা ইত্যাদি। এখন খাদ্যের ব্যবহারের বিভিন্ন ধরনের গুরুত্ব রয়েছে মানব জীবনের ক্ষেত্রে। যেরকম দেহের বৃদ্ধি সাধন, মানুষ খাদ্য গ্রহণের মাধ্যমে কি হয়? মানুষের দেহের বৃদ্ধি সাধন হয়। দেহের ক্ষয় পূরণ, দেখা যায় যে প্রতিদিনই আমাদের শরীর ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয় পূরণের কাজটি করে খাদ্য গ্রহণের মাধ্যমে কি হয়? এই ক্ষয়পূরণ কাজটি হয়ে থাকে। শক্তি উৎপাদন, আমাদের কর্মক্ষমতা বজায় রাখার জন্য শক্তির প্রয়োজন হয়। প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি জাতীয় খাদ্য, এগুলো থেকে আমরা শক্তি পেয়ে থাকি। তাই শক্তি উৎপাদনের জন্য খাদ্যের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, খাদ্যের মধ্যে অবস্থিত যে ধাতব লবণ, ভিটামিন, প্রোটিন রয়েছে, এগুলো মানুষের ক্ষেত্রে কি করে? মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে বিভিন্ন রোগের হাত থেকে মানব শরীর রক্ষা পায়। এজন্য খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন ভিটামিন ও ধাতব লবণের অভাব হলে বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত রোগের সৃষ্টি হয়। তাই খাদ্য গ্রহণের মাধ্যমে, অর্থাৎ খাদ্যের ব্যবহারের মাধ্যমে কি হচ্ছে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হচ্ছে এবং মানুষ তাদের শরীরকে রোগ থেকে রক্ষা করতে পারছে। দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ, দেহের অভ্যন্তরীণ যে কার্যকলাপগুলো রয়েছে সুষ্ঠুভাবে সেগুলোকে নিয়ন্ত্রণ করে দেহকে সুস্থ, সবল এবং কর্মক্ষম রাখা খাদ্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। দেখো, সুতরাং দেখা যাচ্ছে কি যে খাদ্যের ব্যবহারের বহুবিধ এবং গুরুত্বপূর্ণ দিক রয়েছে। খাদ্য নিরাপত্তার পরম দিকের অপর একটি নির্ণায়ক হলো সময়গত নির্ণায়ক। সময়গত নির্ণায়ক কি? দেখো, সময়গত নির্ণায়ক হচ্ছে যা প্রকৃতি ও মানবসৃষ্ট দুর্যোগকে নির্দেশ করে। এই নির্ণায়কটি ভৌত বা ফিজিক্যাল নির্ণায়কের তিনটি উপাদানকেই প্রভাবিত করে থাকে। অর্থাৎ আমরা বাস্তব নির্ণায়কের যে দিকগুলো দেখেছি সেগুলোকে এই প্রকৃতি ও মানবসৃষ্ট দুর্যোগ প্রভাবিত করে থাকে। সামাজিক প্রাতিষ্ঠানিক দিকসমূহ, খাদ্য নিরাপত্তার আরেকটি দিক ছিল সামাজিক প্রাতিষ্ঠানিক দিক। সামাজিক প্রাতিষ্ঠানিক দিকসমূহের মধ্যে কি কি রয়েছে? দেখো, মাইক্রো লেভেল, মেসো লেভেল, ম্যাক্রো লেভেল। মাইক্রো লেভেলের মধ্যে রয়েছে ব্যক্তি ও পরিবার। মেসো লেভেলে রয়েছে উপজেলা, জেলা, রাজ্য ইত্যাদি। অন্যদিকে ম্যাক্রো লেভেলে রয়েছে একটি জাতি, দেশ বা বিশ্ব। এই তিনটি ভাগই পরস্পরের সাথে সম্বন্ধযুক্ত বা সম্পর্কিত। তিনটি ক্ষেত্রেই বিদ্যমান সামাজিক সংগঠনসমূহের আর্থিক সামর্থ্যের ভিন্নতার কারণে কি হয়? খাদ্য অপুষ্টির মাত্রাগত পরিবর্তন ঘটে থাকে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা একই সাথে প্রাকৃতিক এবং সামাজিক বিজ্ঞানের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। তাই এক্ষেত্রে সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংগঠনসমূহের ভূমিকাও গুরুত্বপূর্ণ। খাদ্য নিরাপত্তার তৃতীয় দিক হচ্ছে ব্যবস্থাপকীয় দিকসমূহ। এগুলোর ভেতরে রয়েছে মূল্যায়ন অর্থাৎ অ্যাসেসমেন্ট, বিশ্লেষণ, অ্যানালাইসিস, কর্মসম্পাদন বা অ্যাকশন। এটি খাদ্য নিরাপত্তার তৃতীয় দিক। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন নামে
এই পর্যায়ে সম্পাদন করে। এক্ষেত্রে যে সার্কুলার ফ্লোটি দেখানো হয়েছে এটি ইউনিসেফ জাতিসংঘ কর্তৃক অনুসৃত মডেল। এক্ষেত্রে খাদ্য নিরাপত্তার সমস্যা প্রথমে চিহ্নিত করা হয়, তারপরে সমস্যার সমাধানের পথ নির্ধারণ করা হয় এবং কর্ম সম্পাদন করা হয়। এভাবে কাম্য সমাধান নির্ণয়ের কথা বলা হয়েছে। অবস্থা সম্পর্কিত দিকসমূহ। খাদ্য নিরাপত্তার চতুর্থ দিক হচ্ছে অবস্থা সম্পর্কিত দিকসমূহ। জরুরি প্রয়োজনের সময় যখন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলে তখন খাদ্য ও পুষ্টি নিরাপত্তার বিষয়টি সঠিকভাবে বা পরিপূর্ণভাবে মেনে চলা কিন্তু যায় না। আবার যারা দরিদ্র বা হতদরিদ্র ভাসমান মানুষ বস্তিবাসী সেখানেও কিন্তু খাদ্য ও পুষ্টির সমস্যা থেকে থাকে। কাজেই কাজের বিনিময়ে খাদ্যসহ বিভিন্ন অবকাঠামো তৈরিতে লক্ষ লক্ষ শ্রমিক নিয়োজিত নিম্ন মজুরিতে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রে এরূপ সমস্যা লক্ষ্য করা যায়। তাহলে দেখা যাচ্ছে যে অবস্থানগত কারণে কি হচ্ছে, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। যারা যখন দুর্যোগ হয় সেই সময়টায় আবার যারা দরিদ্র থাকে, হতদরিদ্র থাকে, বস্তিবাসী থাকে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার যারা নিম্ন মজুরিতে কাজ করছে এদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এদের খাদ্য সমস্যা থাকছে এবং তাদের পুষ্টিও সঠিকভাবে তারা পাচ্ছে না। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকার বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। খাদ্য নিরাপত্তার সাথে একটি দেশের সামাজিক রাজনৈতিক স্থিতিশীলতাও কিন্তু নির্ভর করে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে কৃষিখাত সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে, তাই খাদ্য নিরাপত্তাও কিন্তু বড় ঝুঁকির মুখে রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশেষজ্ঞগণ বিভিন্ন দেশকে এই খাদ্য নিরাপত্তা ঝুঁকি কমানোর জন্য বিভিন্ন ধরনের বার্তার মাধ্যমে সতর্ক করছে এবং যার ফলাফল হিসেবে দেখো বাংলাদেশেও কিন্তু খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন নীতি প্রণয়ন, দেশীয় উৎপাদন বৃদ্ধি, কৃষির সার্বিক উন্নয়ন, কৃষি গবেষণায় গুরুত্ব প্রদান, উন্নত চাষাবাদ পদ্ধতির সূচনা, খাদ্য মজুত, খাদ্যশস্য আমদানি, খাদ্যশস্যের মূল্য নিয়ন্ত্রণ, কৃষিতে ভর্তুকি প্রদান ইত্যাদি। এখন দেখো আমরা আলোচনা করি, জেনে নিই যে আসলে এই পদক্ষেপগুলো কিভাবে কাজ করছে। নীতি প্রণয়ন। বিশ্ব খাদ্য সম্মেলন 1996 পরবর্তী সরকার এবং দাতা দেশ সংস্থা বাংলাদেশের খাদ্য নীতি প্রণয়নে উদ্যোগী হয়। সেই লক্ষ্যে ন্যাশনাল ফুড পলিসি প্ল্যান অফ অ্যাকশন এবং ইনভেস্টমেন্ট প্ল্যান ফর ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন প্রণয়ন করা হয়। এতে সমন্বিতভাবে খাদ্য নিরাপত্তার সকল দিক, যেমন খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা, উপযোগিতা বা খাদ্যের ব্যবহার গুরুত্ব পেয়ে থাকে। 3টি মূল লক্ষ্যকে কেন্দ্র করে খাদ্যনীতি প্রণীত হয়। সেটা কি কি? নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্যের পর্যাপ্ত ও স্থিতিশীল ব্যবহার, ক্রয় ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ এবং সবার জন্য পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ খাবার, বিশেষ করে মহিলা ও শিশুদের অগ্রাধিকার। দেশীয় উৎপাদন বৃদ্ধি। দেখো দেশে পর্যাপ্ত খাদ্যশস্য যদি উৎপাদন না হয় তাহলে কি হয়, দেশটি আমদানি নির্ভরশীল হয়ে পড়ে। তখন খাদ্যদ্রব্যের জন্য অন্য দেশের থেকে খাদ্যদ্রব্য আমদানি করতে হয় এবং নির্ভরশীলতা তৈরি হয়। এর ফলে কি হয়, খাদ্য নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা সম্ভব হয় না। তাই সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কৌশল হিসাবে দেশীয় উৎপাদন বাড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করে। কৃষির সার্বিক উন্নয়ন। কৃষি গবেষণায় কৃষির সার্বিক উন্নয়ন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হলে, খাদ্যের ক্ষেত্রে নিরাপত্তা সৃষ্টি করতে হলে সরকারকে কৃষি খাতের সার্বিক উন্নয়নে সর্বাধিক গুরুত্ব
প্রদান করতে হবে এবং বাংলাদেশ সরকার কিন্তু এই খাতে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। এই লক্ষ্যে ক্ষুদ্র সেচ সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, উন্নত মানের ও উচ্চ ফলনশীল বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রভৃতি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কৃষি গবেষণায় গুরুত্ব প্রদান। কৃষি গবেষণায় গুরুত্ব প্রদান। কৃষকের চাহিদা ও বাজার চাহিদা ভিত্তিক কীটপতঙ্গ, রোগবালাই মুক্ত, খরা বা লবণাক্ততা সহিষ্ণু, আবহাওয়া পরিবেশ উপযোগী এবং স্বল্প সময়ে ফসল পাওয়া যায় এরূপ শস্যের জাত ও প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ সহ সার্বিক কৃষি গবেষণাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে পরমাণু ও বায়োটেকনোলজি পদ্ধতি ব্যবহার করে লবণাক্ততা সহিষ্ণু এবং স্বল্প সময়ে শস্যের জাত ও প্রযুক্তি উদ্ভাবন ও মাঠ পর্যায়ে সম্প্রসারণ করা হয়েছে। তাহলে দেখো, কৃষি গবেষণার মাধ্যমে এটাই চেষ্টা করা হচ্ছে যাতে তোমার খাদ্য নিরাপত্তা আরও ভালোভাবে নিশ্চিত করা যায় এবং খাদ্যের অভাব দূর করা যায়, খাদ্য প্রাপ্যতা বৃদ্ধি করা যায়। উন্নত চাষাবাদ পদ্ধতির সূচনা। দেশের উন্নত চাষাবাদ পদ্ধতির সূচনা ঘটিয়েছে সরকার বিভিন্ন ধরনের যন্ত্র বা মেশিন ব্যবহারের মাধ্যমে, এবং দেখা যাচ্ছে যে নিবিড় চাষ পদ্ধতির ব্যবস্থা করা হয়েছে, যার ফলে কি হচ্ছে, ফসল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এতে কি হচ্ছে, খাদ্যদ্রব্যের উৎপাদনের ফলে খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি পাচ্ছে এবং তখন খাদ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ সহজ হচ্ছে। খাদ্য মজুদ। খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুদ কিন্তু একান্ত আবশ্যক। ক্রমবর্ধমান জনসংখ্যার প্রেক্ষিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কিন্তু আপৎকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ গড়ে তোলা লক্ষ্য নেওয়া হয়েছে। এই মজুদ গড়ে তোলার লক্ষ্যে পূর্বের 15 লাখ টন ধারণ ক্ষমতা সম্পন্ন যে গুদাম রয়েছে তার সাথে আরও 7 লাখ টন বাড়ানোর সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। 2021 সালের মধ্যে এ ধারণ ক্ষমতা 30 লাখ টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে দেশে যে উৎপাদিত খাদ্যশস্যের অভ্যন্তরীণ বাজার রয়েছে এবং বিদেশ হতে যে আমদানি করা হচ্ছে, সেই খাদ্যদ্রব্যসমূহ মজুত করার জন্য, সঠিকভাবে মজুত করার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। ফলশ্রুতিতে দেখা যাবে যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং খাদ্যের ঘাটতি কমবে। খাদ্যশস্য আমদানি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য চাহিদার একটি বিরাট অংশ কিন্তু সরকারি বেসরকারি পর্যায়ে নীতিমালার মধ্য থেকে প্রতি বছর আমদানি করে থাকে। কেননা দেশ সব খাদ্যশস্যের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করতে পারে না। এই কারণে বাইরের থেকে প্রতি বছর খাদ্যশস্য আমদানি করতে হয়। 2013-14 অর্থ বছরে মোট খাদ্যশস্য আমদানির পরিমাণ ছিল 31.24 লক্ষ মেট্রিক টন। খাদ্যশস্যের মূল্য নিয়ন্ত্রণ। খাদ্য নিরাপত্তার সাথে কিন্তু সমাজের সকল শ্রেণীর জনগোষ্ঠীর জন্য সহজে খাদ্য প্রাপ্তি বিষয়টিও জড়িত। বাজারে খাদ্যশস্যের সরবরাহ কমে গেলে কি হয়, বাজারে খাদ্যশস্যের দামও কিন্তু বেড়ে যায়। আবার অনেক সময় কি দেখা যায় যে ব্যবসায়ীরা বিভিন্ন কারসাজি করে অতি মুনাফা লাভের আশায় খাদ্য মজুত করে অস্বাভাবিকভাবে খাদ্যের দাম বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে জনগণ খাদ্য নিরাপত্তার সংকটে ভোগে এবং এই সমস্যা সমাধানের জন্য সরকার বাজারে খাদ্যশস্যের সরবরাহ বৃদ্ধির কৌশল গ্রহণ করেছে। এই কৌশল হিসাবে সরকার কি করেছে, দেখো, বিভিন্ন সময় দেখা যায় যে খোলা বাজারে চাল বিক্রি ও OMS কর্মসূচি গ্রহণ করে। যেমন তবে ঢাকা ও আশেপাশের শ্রমঘন এলাকা যেমন নারায়ণগঞ্জ, নরসিংদী, সাভার, গাজীপুর প্রায় সারা বছরই এই কর্মসূচি অব্যাহত
থাকে। আবার কি হয়, এর পাশাপাশি সরকার কি করে, সুলভ মূল্য কার্ড বা ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে প্রতি পরিবারকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ চাল ও গম দিয়ে থাকে। তাহলে দেখো, সরকার খাদ্যশস্যের মূল্য নিয়ন্ত্রণ করে যাতে খাদ্যশস্যের কম দামে জনগণ যাদের ক্রয় ক্ষমতা নেই তারা সহজে কম দামে খাদ্যশস্য ক্রয় করতে পারে, সেই ব্যবস্থা কিন্তু সরকার গ্রহণ করেছে। কৃষিতে ভর্তুকি প্রদান। বাংলাদেশে অনেক গরিব এবং প্রান্তিক চাষি রয়েছে যারা দেখা যাচ্ছে যে আর্থিক সমস্যার কারণে ঠিকভাবে কৃষিকাজ করতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় যে সরকার বিভিন্নভাবে কৃষিতে ভর্তুকি প্রদান করে থাকে, যা এই দরিদ্র কৃষকদের উৎপাদন কাজে সহায়তা করে। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, বিভিন্ন নীতি প্রণয়নের মাধ্যমে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ক্রমান্বয়ে দেশ কিন্তু আস্তে আস্তে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দিকেই এগিয়ে যাচ্ছে এবং এক সময় দেখা যাবে যে বাংলাদেশ কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। আজকে আমরা এই লেকচারের খাদ্য নিরাপত্তা সম্পর্কে জানলাম। তোমরা বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে পড়বে এবং সমাধান করার চেষ্টা করবে। দেখো, এখানে একটি মূল্যায়ন দেওয়া আছে, তোমরা এই মূল্যায়নটি সমাধান করার চেষ্টা করবে এবং এটি বাড়ির কাজ হিসাবে করার চেষ্টা করবে। দেখো, বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণ খাদ্যশস্য বিদেশ হতে আমদানি করতে হতো, কিন্তু বিগত দশকে এই খাতের উন্নয়নের জন্য সরকার কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক স্বল্প মূল্যে বিতরণ ও ভর্তুকি প্রদান সহ নানান কর্মসূচি গ্রহণ করায় খাদ্য উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ফলে সরকার বিদেশে চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। এখন আমরা এই উদ্দীপকটি পড়ার পরে কিছু প্রশ্নের উত্তর দিতে পারি, যেমন খাদ্য নিরাপত্তা কী? খ হচ্ছে উদ্দীপকের আলোকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের গৃহীত কর্মসূচিগুলো আলোচনা করো। গ তুমি কি মনে করো উদ্দীপকে গৃহীত পদক্ষেপের কারণে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হচ্ছে? বিষয়টি মূল্যায়ন করো। আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, বাড়িতে নিয়মিত পড়াশোনা করবে এবং পড়াশোনা সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।